নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনার সঙ্গে আমি অনিন্দিতা। আরজি করে লিফট আটকে মৃত্যু, নিরাপত্তারক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। এই ঘটনায় গ্রেফতার 5, তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ। আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজি কর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বৃহস্পতিবার গভীর রাত আরজি কর হাসপাতালে লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় ট্রমা কেয়ার সেন্টারের নিরাপত্তারক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিজনরা। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট করো। না, ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে। যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা যারা ওর এর সাথে যুক্ত আছে, মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি। তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে এবং ভাইয়ের বউ এমএসসি পাস, বিএড করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে প্রাণ গেছে বাবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ নামে 3 লিফটম্যানকে। শুভদীপ দাস এবং আশরাফুল রহমান 2 নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের 27শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে যে 5 জন যে আজকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা তো আমাদের প্রেয়ার ছিল। যাতে তাদের জামিনটা নাকচ করা হয়, সেটাও আমাদের প্রেয়ার ছিল। কিন্তু আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে, তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। আরজি করে লিফটে আটকে মৃত্যু, তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শনিবার আরজি করে যায় ফরেনসিক টিম। তারা লিফট এবং বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করে। হাসপাতালে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 সদস্য। তারা খতিয়ে দেখছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি গাফিলতির কারণে মৃত্যু। ঘটনার সময় কারা ডিউটিতে ছিলেন, সেই জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার রাতে বেসমেন্টে লিফট আটকে যায়। লিফটের বাইরে কোলাপসিবল গেট। সেই গেটের চাবি কার কাছে ছিল, তাকে কি ফোন করা হয়েছিল? এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিফটের ভেতর কিরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিডনি ফেটে গেছে। এই ঘটনার পর থেকে লিফট নিয়ে আতঙ্কে অন্য রোগীদের আত্মীয়রা। 1 তারিখে আমার পেশেন্ট ভর্তি হয়েছে। 1 তারিখে আমরা থেকে যতবার গেছি কোনো লিফটম্যান নেই। একটা টুল আছে একটা, কিন্তু আর লিফটম্যান আমি কিন্তু দেখিনি। ভয় তো করে, একটা দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে ওইখানে ঘটেছে, কালকে আমাকে ঘটতে পারে, আমাকে জায়গা অন্য একজনের ঘটতে পারে। 1 ঘন্টা মতন কালকে ছিল, আজকে কেউ নাই। নিউজ 18 বাংলা। স্বামীর মৃত্যুর ভয়ঙ্কর অভিজ্ঞতা, চোখের সামনে স্বামীর মৃত্যু দেখেছেন। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়ের। স্বামীর মৃত্যুর সাক্ষী স্ত্রী সোনালী দত্ত বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফট বিভ্রাটে স্বামীর মৃত্যু। কিছুতেই ভুলতে পারছেন না ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা।
ব্যাস লিফটে উঠেছি আর লিফটে ফোর্থ প্রেস করেছি, তো লিফট মানে প্রথমে উঠে আবার নামতেই থাকে একদম বেসমেন্টে গিয়ে থামলো। দরজাটা খুললো, আমরা দেখতে পাচ্ছি যে কলাপসেবল লাগানো। তো আমরা তো যথারীতি হেল্প করছি। আমরা ওই ছোট গেটটার মধ্যে একটু দাঁড়িয়ে চিৎকার করছিলাম। হাজবেন্ড দরজার সেন্সারে, যাতে দরজাটা না বন্ধ হয়ে যায় সেই জন্য সেন্সারে দাঁড়িয়ে, মানে সজোরে দরজাটা লাগে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি আমার ছেলে দুমড়ে মুচড়ে গ্রাউন্ড লেভেলে যে গর্তে পড়ে যায়, আমরা পড়ে গেলাম আর ও লেগে গিয়ে একদম পুরো ওপরে উঠে গেল। তারপরে বাইরের যে দরজা সেটা দেখছি লেগে গেল একটু পরে, তারপরে দেখছি ওপর থেকে আমার হাজবেন্ডের রক্ত ঝরে ঝরে আমার গায়ে পড়ছে। একটু আবার উঠেছে, আবার আমার কোলে এসে বডিটা পড়লো। ছেলেটাকে আমাকে দেখতে হবে, আমি আর কিচ্ছু চাই না। ছেলেটাকে আমাকে মানুষ করতে হবে, আমার জন্য আমি কিছু চাই না। যাদের জন্য মানে অ্যাকচুয়াল যেটা সেটা দেখা হোক, মানে আর কারো যাতে এরকম পরিণতি না হয়, মানে এটা ভাবা যায় না। খুব কষ্ট পেয়ে সবার ওপর আস্থা আছে, দিদির ওপরও আস্থা আছে। এসআইআর এর নাম বাদ, ভোট কাটাকুটির খেলা। রাষ্ট্রপতির শাসন করে সরকার নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ। শনিবার ঈদের মঞ্চ থেকে লড়াইয়ের ডাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम काट दो, उसको नाम काट दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार। শনিবার ঈদ, রেড রোডে ঈদের মঞ্চ থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এ নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে নিশানা। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है। I am sorry to say, थोड़ा गद्दार भी है जो बीजेपी के पास रुपया लेके वोट बचने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर खोदा होता है। आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डकैत गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहान्नाम में जाए। हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। এদিন রেড রোড থেকে পাক সার্কাসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পাক সার্কাসের লাল মসজিদ এলাকায় জনসংযোগ করেন। শনিবার ঈদে জনসংযোগ, আর রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভোট প্রচারে নামবেন তৃণমূল নেত্রী। তার আগে রবিবার কর্মীদের নিয়ে বৈঠক করবেন। নিউজ 18 বাংলা।
26-এর ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আগামীকাল ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে রবিবার তৃণমূল নেত্রীর প্রথম কর্মী সভা রয়েছে। রবিবার সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করবেন তিনি। রাজ্য বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র হচ্ছে ভবানীপুর। সেই ভবানীপুরে প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনি তার নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র তার নিজের কেন্দ্র নয়, গোটা রাজ্য জুড়েই প্রচার শুরু করতে চলেছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে ভবানীপুরে ঠিক কী কৌশলে তার দলের নেতৃবৃন্দ, বিশেষত যারা কাউন্সিলররা রয়েছেন, যারা ওয়ার্ডের যারা বুথভিত্তিক কর্মীরা রয়েছেন, তার হয়ে প্রচার পর্ব সামলাবেন, তা নিয়েই চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই কর্মী সভা থেকে দলের নেতা কর্মীদের ঠিক কী কৌশলে এগোতে হবে, বিধানসভা নির্বাচন কেন্দ্রিক প্রচারের ক্ষেত্রে তারা কোন কোন বিষয়কে গুরুত্ব দেবে এবং মানুষের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প নিয়ে কোন বক্তব্য তারা তুলে ধরবেন, সেটি এই কর্মী সভা থেকে একবার বুঝিয়ে দিতে পারেন দলের নেতা কর্মীদের কাছে। খুব অল্প সময় আগেই দেখতে পাওয়া গিয়েছিল তিনি যারা দলের BLO 2 রয়েছেন ভবানীপুরে তাদেরকে নিয়ে বৈঠক করেছিলেন। আবার কিছুদিন আগেও দেখতে পাওয়া যায় যে দলের রাজ্য সভাপতির অফিসে ভবানীপুরের প্রচারের রণকৌশল নিয়ে বৈঠক করা হয় এবং সেখানে কাউন্সিলরদেরকে দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কাউন্সিলররা আসলে ঠিক কী ভূমিকা পালন করবেন সেটাই এবার সরাসরি কর্মী সভা থেকে দলের নেতা কর্মীদের বুঝিয়ে দেবেন রবিবার সন্ধ্যায় ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা রাজীব সিং এর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ভবানীপুর। বৃহস্পতিবারের পর শনিবার ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পুজো দিলেন কালীঘাট মন্দিরে, তারপর জনসংযোগ। মানুষ পরিবর্তনের পক্ষে, প্রত্যাবর্তনের পক্ষে নয়। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের পর শনিবার ফের প্রচারের ময়দানে। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। শনিবার মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। কালীঘাট মন্দিরের কাছেই নকুলেশ্বর মন্দির এবং জগন্নাথ মন্দির, এই দুই মন্দিরেই পুজো দেন বিজেপি প্রার্থী। এরপরেই শুরু জনসংযোগ। বিজেপির প্রবীণ নেতাকর্মীদের বাড়ি যান, কথা বলেন। কর্নেল সব্যসাচী বাগচির বাড়িতেও যান। এরা এখানে জনসংঘের সময় থেকে অনেকেই ভারতীয় জনতা পার্টি, এদের আশীর্বাদ ছাড়া এই যে মিশন সম্পূর্ণ হতে পারে না। 8 জন বিশিষ্ট কার্যকর্তার বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে শাহরজির বাড়িতে গেছি, তারপরে নারায়ণজি জৈনজির বাড়িতে গেছি, এখন ওমপ্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা বর্ণময় করে তুলুন এবারে রামনবমীকে। ভবানীপুরে জনসংযোগ। এই সময় সুর চড়ান এক ব্যক্তি। দিদি আমাদের সবকিছু, আপদ বিপদ সবকিছু দিদি। এর জবাবও দেন শুভেন্দু অধিকারী। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ, সবাই সবার মত প্রকাশ করতে পারে। ভবানীপুরে যদুবাবুর বাজারে ভোলানন্দ আশ্রম। জনসংযোগ সেরে আশ্রমে যান শুভেন্দু অধিকারী, কথা বলেন সাধু সন্তদের সঙ্গে। নিউজ 18 বাংলা। 60 লক্ষ বিচারাধীনের মধ্যে প্রায় 27 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে, রেজাল্ট আউট সোমবার।
28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, আর 20শে মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 23শে মার্চ অর্থাৎ সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। এরপর থেকে প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করবে কমিশন। 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বিচারাধীনের সংখ্যা 60,06,675। শুক্রবার পর্যন্ত 27,23,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতে সোমবার তালিকা প্রকাশ হওয়ার কথা। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে 23 জেলার জন্য প্রাক্তন বিচারকদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করে দেবো। ট্রাইব্যুনাল এখন যে আছে জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে। এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে, যখনই তৈরি হবে আমরা লেগে আছি যত তাড়াতাড়ি এদেরকে কার্যকারী করতে পারবো। গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলার এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ। গত 10ই মার্চ ফের নজিরবিহীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন হবে। এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ যাবে তারা এই ট্রাইব্যুনালগুলিতে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অনলাইনে, জেলা শাসক অথবা মহকুমা শাসকের অফিসে গিয়ে। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? অবশেষে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে সোমবার বিকেলে। পাশাপাশি তালিকা প্রকাশের আগেই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি করে দিল ট্রাইব্যুনালও। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের নাম তালিকায় থাকবে না, ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আর তার পাল্টা ফিরহাদ হাকিম। এসআইআর এর বেছে বেছে টার্গেট করা হচ্ছে, ভারতীয়দের নাম বাদ যেন না যায়, মন্তব্য ফিরহাদ হাকিমের। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য কত সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছেন। তো কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন। ভারতীয়দের যেভাবে হ্যারাস করা হচ্ছে যাতে না করা হয়, যে অন্তত বিচারের এর বাণী যেন নীরবে নিবৃতে না কাঁধে, যাতে বিচার পায় সব ভারতীয় যে আমি ভারতীয়, আমার কাছে ভোট অধিকার আছে, এটা আমার সংবিধান আমায় দিয়েছে। এক শ্রেণীর মানুষ, এক ধর্মের মানুষ, এক বর্মের মানুষ তার নাম কেটে দেওয়া হবে, এটা সংবিধান অ্যালাউ করে না। লোকভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণের দিনই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল RN রবি। আমন্ত্রণ রক্ষা করতে আজ লোকভবনে যান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিন বছরের শিশুর নাকের ভেতরে বেলুন, অসুস্থ শিশুকে চিকিৎসা না করে ফেরানোর অভিযোগ কোচবিহার জেলা হাসপাতালে। পরবর্তীতে অপারেশন করে প্রাণ বাঁচালো আলিপুরদুয়ারের একটি গ্রামীণ হাসপাতাল। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকা। এখানকার একটি পরিবারের ছোট শিশু কন্যা, বয়স 2 বছর 9 মাস। বুধবার সন্ধে বেলুন নিয়ে খেলা করছিল শিশু। হঠাৎ নাকের ভিতরে ঢুকে যায় বেলুনের একটি অংশ, ফলে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তড়িঘড়ি শিশুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুন্ডিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় কোচবিহার জেলা হাসপাতালে। পরিবারের অভিযোগ, রাতেই ভর্তি করা হয় কোচবিহার MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে। এক্স-রে করা হয়। পরিবারের অভিযোগ, এক্স-রে রিপোর্ট দেখার পর শিশুকে সুস্থ না করেই ফিরিয়ে দেয় কোচবিহার জেলা হাসপাতাল। পরিবারের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত যন্ত্র না থাকায় চিকিৎসা হবে না বলে জানান জেলা হাসপাতালের চিকিৎসক।
ওটা খেলা করতেছিল বেলুনের টুকরো নিয়ে আমার নাকের মধ্যে ঢুকাই দিয়েছিল, ঢুকায় পরে ওটা ভিতরে চলে গেছিল। আচ্ছা, তারপরে পূর্ণিবাড়ি আসছিলাম, পূর্ণিবাড়ি থেকে হয় নাই, ওইখান থেকে রেফার করছিল কোচবিহার, কোচবিহার থেকে পরে নিয়ে গেছে কোচবিহার। তখন রাত্রে 8টা বাজে, ওখানে 2 ঘন্টা বসেছিলাম। পরে 2 ঘন্টা পরে ডাক্তার আসলো, আসা দেখলো, ওটা বললো বের করা যাবে না, এখানে যন্ত্র নেই। যদি পেশেন্ট পার্টি কোনো অফিসের অভিযোগ করে তাহলে আমি মানে তদন্ত করে ব্যবস্থা নেবো আর কি। পেশেন্ট পার্টি আমাদের কাছে কোনো যোগাযোগ করেনি, মানে এমজিএনে ওনারা যোগাযোগ মানে পরবর্তীকালে যোগাযোগ করেনি এবং কোনো অফিসিয়ালি কোনো কমপ্লেনও করেনি। প্রোটোকল থাকে, মানে আমরা দুম করে একটা কিছু কাউকে শোকজ বা কিছু করতে পারিনি। যদি কোনো কমপ্লেন করে তাহলে আমরা অ্যাকশন আবার শোকজ করবে, যেটা ব্যবস্থা নেবো আর কি। তো এরকম নাকে তো প্রায় প্রতিদিন মানে 2 থেকে 3টে করে বের হয়। সময় নষ্ট না করে অসুস্থ শিশুকে নিয়ে যাওয়া হয় 35 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। ভর্তি করানো হয়, শুরু হয় অপারেশন। অবশেষে নাক থেকে বেলুন বের করানো সম্ভব হয়। এখন সম্পূর্ণ সুস্থ 3 বছরের ওই শিশু। কোথায় আসছেন? জনডাঙ্গা। আচ্ছা, এখন কি পরিস্থিতি আছে আপনার বাচ্চা? এখন ভালো আছে, সুস্থ। বেলুনটা কি বের হয়েছে? কত বড় বেলুন ছিল মোটামুটি? আচ্ছা, ফরেন বডি বা এখানে এই ক্ষেত্রে বেলুনের যে একটা টুকরো, সেটা বাচ্চারা নাকের মধ্যে ঢুকিয়ে বসেছিল। এগুলো বের করা নয়, এগুলো মাঝে মাঝে আমাদের কাছে কেস আছে, এটাও সেরকমই একটা কেস এসেছিল। খুব জটিল সেটাও বলবো না, এটা যে মানে বিশাল কিছু এর লাগে সেরকম ব্যাপারটা অবশ্যই নয়। ঠিক আছে, তো ইন্ডিয়ান হাসপাতাল থেকে রেফার হয়েছে কিনা সেটা যতক্ষণ না তার কোনো প্রমাণ পাচ্ছি, তাই এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা। অসময়ে বৃষ্টি, টানা বৃষ্টিতে জলের তলায় আলু চাষের জমি, তার উপরে বাজারে আলুর দাম নেই। সমস্যার সংরক্ষণ নিয়েও ক্ষতির আশঙ্কায় কৃষকরা। গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ারে জলের তলায় আলু চাষের জমি, খেতেই পড়ছে পরিশ্রমের ফসল। ক্ষতির আশঙ্কায় কৃষকদের মাথায় বাজ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা শুক্রবার দফায় দফায় ঝড় শিলাবৃষ্টি। শনিবারও সকাল থেকেই চলছে বৃষ্টি, তাতেই জলের তলায় আলু চাষের জমি। ক্ষতির আশঙ্কায় কৃষকরা। মাঠের অবস্থা এখন পরিকল্পনার বাইরে খারাপ। প্রচুর বৃষ্টি হয়েছে, গেলে ঘন্টা 2.5-3 বৃষ্টি হয়েছে। জমিতে এখন প্রচুর আলু আছে। হ্যাঁ, প্রচুর আলু আছে। আলুর কি ক্ষতি হবে? পচে যাবে। শিলাবৃষ্টির সঙ্গে হালকা শিলাবৃষ্টি হয়েছে, কোথাও বেশি হয়েছে, তাই জন্য আলু সমস্ত পচে যাওয়ার আশঙ্কাই বেশি। 1.5 হাত দুয়ার জল, এই জল আর কমবে না? না, এই জল আর কমবে না। 8 বিঘা জমি চলে গেল আমার। 8 বিঘে জমি? 8 বিঘা। এমনি তো দাম কত এখন? এখন কত দাম? বস্তায় তো আমাকে 30 টাকা 40 টাকা। জমির আলু জমি রয়ে যাবে। তাহলে কিভাবে চাষবাস হবে? কিভাবে? খেতেই পাবো না তার, আর খেতেই পারবো না। দেনা দুনে মিটবে না, দোকানদার মনে করেন তারা কেউ ধার দেবে আর কেউ ধার দেবে না। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি, জলের তলায় চাষের জমি। আলিপুরদুয়ারের জেলা জুড়ে প্রায় 1300 বিঘা জমির আলু নষ্টের আশঙ্কা। বৃষ্টিতে আলু তোলার সুযোগ পাননি কৃষকরা, খেতেই পড়ছে পরিশ্রমের ফসল। আলু খেতে জল খানছে, আলু নষ্ট হয়ে গেছে, সরকার আলু নেয় না। তুই তো আমার মেলা হচ্ছে, ক্ষতি হবে না? আলু তুলিনি। হ্যাঁ, পচে যাচ্ছে তো আলু। এই যে কত আলু পচে গেছে, জল পেলে এলে আলু পচে যাবে তো। হুগলির গোঘাট, আলুর দাম নেই। পরে ভালো দাম পাওয়ার আশায় আলু কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে চাইছেন কৃষকরা। তা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ। স্থানীয় কৃষকদের আলু আগে সংরক্ষণের জন্য নিতে হবে, এই দাবিতে গোঘাটের হাজিপুরে চলল কৃষকদের বিক্ষোভ। শেষে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হলো পরিস্থিতি।
আমরা সেই 3 দিনের আলু ঘুরি ঘুরি আজকে এখানে রাতে লাইন দিয়েছি। সারা রাত এই বৃষ্টিতে আমরা লাইনে পড়ে থেকেছি। অতএব আজ দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আলু এসেছে এমন পরিমাণ, সেই পরিমাণটাই হয়তো আর নিতে পারবে না। তাহলে আমরা এই মাঠের আলুগুলো নিয়ে কোথায় যাব? আমাদের দাবি একটাই চাষি হিসেবে, যে আমাদের মাঠের চাষিদের হাজিপুর অঞ্চলের আলুটা অন্তত সংরক্ষণ করুন। মাঠে আলু পড়ে আছে, যখন আলুর দাম বাড়া ছিল তখন সরকার বর্ডার ঘিরে দিয়েছিল, আলু যেতে দেয়নি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও আলু যেতে দেয়নি, তখন চাষি লস খেয়েছে, এখনো চাষি লস খাচ্ছে। নিউজ 18 বাংলা।